হৃদয়ারণ্য যে তটিনী, পর্ব 10। লিখেছেন অনিদ্রিতা আখি। উমাইর চলে যেতেই তটিনী কাশতে কাশতে ফ্লোরে শুয়ে পড়ল আর চোখ বুজে জুড়ে জুড়ে শ্বাস নিতে থাকলো। সাথে দু চোখের কোনা দিয়ে পানি কান গড়িয়ে যেতে লাগলো। সে যখন বাড়ি থেকে পালিয়ে এই অচেনা শহরে নতুন এসেছিল তখনও অতটা অসহায় লাগেনি যতটা তার আজ লাগছে। তারপর সে আবার ভাবতে থাকলো। সেদিন উমাইরের দাদা কায়সার উমরান মাহমুদ তাদের বাসা থেকে চলে আসার পর সে কিছুক্ষণ পর তার বাবার রুমে যায় কথা বলতে। তটিনী সাফায়াত শেখকে জানায় যে সে এখন বিয়ে করতে চায় না। সে পড়াশোনা করে তার বাবা মা আর প্রতিবন্ধী ভাইকে চাকরি পেলে দেখাশোনা করবে। সে ছাড়া তাদের কে দেখবে? আর এত বড়লোক জায়গায় সে বিয়ে করতে চায় না। কিন্তু তার এমন কথা শুনে সাফায়াত শেখ তাচ্ছিল্যভাবে বলেছিলেন, তোর আমাদের দেখাশোনা করা লাগবে না, বিয়ের পর তোর জামাই আমাদের দেখবে। এত বড়লোক জায়গায় কি এমনই বিয়ে দিচ্ছি? আর মেয়ে মানুষ এত লেখাপড়া করে কি হবে? তোর সাথে যারা পড়তো এই গ্রামে তাদের অনেকেরই বিয়ে হয়ে গেছে। আর চাকরি কি মুখের কথা যে বললাম আর হয়ে গেল? তখন দেখা গেল আমও গেল, সাথে আটিও গেল। আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। এই বিয়ে হবে মানে হবে। তটিনী বলার মতো তখন আর কোনো ভাষা খুঁজে না পাওয়ায় টলমলে চোখ আর এক বুক ভরা বেদনা নিয়ে রুম থেকে বের হয়। দরজা থেকে বের হওয়ার পর দেখে তার মাও টলমলে চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। সে কিছু বলে না, শুধু মুচকি হাসি দিয়ে তার রুমে চলে যায়। তারপর সে তার রুমে যেয়ে নীরবে অশ্রু বিসর্জন দেয় আর এটাই ভাবে যে তার কি এখন টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া লাগবে। আহ, কি বেদনার ছিল সেই মুহূর্তটা, এটা ভেবেই তার কান্না চলে আসলো। কিন্তু তার এমন বেদনা ভরা মুখ তার মমতাময়ী মা সহ্য করতে পারেনি। তাই তো সে আজ তার সাহায্যে এখানে আসতে পেরেছে। কিন্তু কষ্ট তার পিছু ছাড়ল কই। এতে যেন আরও বাড়ল। তার এই জীবনে শুধু একটাই চাওয়া ছিল, সে বড় হয়ে কিছু একটা করবে। তারপর সে তার মা আর ভাইকে তার কাছে রাখবে, তাদের দেখাশোনা করবে। কিন্তু নিয়তি যেন সব সময় তার বিপরীতে ভালোবাসে। তটিনী এবার তার মাকে জিজ্ঞাসা করেছিল, এত কষ্ট করে কেন এই সংসারে পড়ে আছে? তখন তার মা আশুরা বেগম উত্তর দিয়েছিল, মেয়েদের মায়া এমন এক জিনিস, তারা যখন কোনো কিছুর উপর মায়ায় পড়ে যায় তখন তারা কষ্টকেও ভালোবাসা মনে করে। একটু থেমে এক বুক নিঃশ্বাস ফেলে বলেছিলেন, তা না হলে এই জগৎ সংসারে কি এত সংসার দেখা যেত? আমার থেকেও কত মেয়ে আছে যারা হাজার কষ্ট, নির্যাতন, অত্যাচার সহ্য করে বছরের পর বছর। এমনও আছে যুগের পর যুগ দাঁত কামড়ে পড়ে আছে, কারণ তারা এখন তার মাঝেই সুখ খুঁজে পায়। তারপর তটিনীকে জড়িয়ে ধরে কপালে ভালোবেসে চুমু খেয়ে টলমলো চোখে বলেছিল, আর আমার তো দুইটা হীরার টুকরা আছে এই সংসারে, আমি চলে গেলে তাদের দেখবে কে? তটিনী অপলক চোখে তাকিয়েছিল তার মায়ের মুখের দিকে। সেই টলমলে চোখের হাসি মাঝে যেন শত কষ্ট লুকিয়েছিল। কিন্তু মায়ের মুখে অদ্ভুত এক প্রশান্তি। এ হাসির আড়ালে কত দীর্ঘশ্বাস, কত না পাওয়া, কত অপূর্ণতার বেদনা, সেসব তটিনী ছোটবেলা থেকেই দেখে আসছে। বিয়ে নামের এই সামাজিক বন্ধন তার কাছে এক অজানা ভয়ের প্রতিচ্ছবি, কারণ সে বড় হয়েছে মায়ের নিঃশব্দ যন্ত্রণার সাক্ষী হয়ে। সংসারের প্রতি দিনের পর দিন টানাপোড়েন, মায়ের চুপচাপ সয়ে যাওয়া, এইসব তার শৈশবের অবিচ্ছেদ্য অংশ। তাই বিয়ের কথা উঠলেই তার ভেতরে অদ্ভুত এক আতঙ্ক কাজ করে। তটিনী যখন মায়ের চোখের দিকে তাকায় তখন
সেখানে সে দেখে হতাশার গভীর ছায়া, হাজারো না পাওয়ার গ্লানি। সে চুপ যেন এক নীরব আর্তনাদ, যা কিছুই না বলে এত কিছু বলে দেয়। তখন তটিনীর বুকের ভেতর মোচড় দিয়ে উঠে, যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কিন্তু যখন তার মা হাসে, সেই হাসিতে যেন সারা পৃথিবী আলোয় ভরে যায়। মনে হয় এক নিমিষে সব দুঃখ ধুয়ে যায়, সব দুঃসহ স্মৃতি কোথায় হারিয়ে যায়। কারুর হাসিতে যে এতটা প্রশান্তি লুকিয়ে থাকতে পারে, এতটা উষ্ণতা থাকতে পারে, তা তটিনী হয়তো কখনো বুঝত না, যদি না সে তার মায়ের মুখের সেই হাসি দেখতে পেত। তটিনী মার কথা মনে পড়ায় সে উঠে বসে ফোন খুঁজতে থাকে। তার মা অসুস্থ, সে না বললেও তার কথা শুনে সে বুঝতে পেরেছিল। আশুরা বেগম প্রতিদিন 1 মিনিট হলেও কল দিয়ে তটিনীর খোঁজ নেয়। এখন যদি কল দেয়, সে না ধরলে চিন্তা করবে, সে তার মার সুখ না দিতে পারুক, কিন্তু কখনো তার মাকে তার জন্য দুঃখে ফেলতে চায় না। অনেক খুঁজেও যখন ফোন পেল না, তখন হতাশ হয়ে বসে পড়ল। তারপর সে অনুভব করল তার এখন খাওয়া প্রয়োজন। এইভাবে হাল ছাড়লে হবে না, নিজেকে শক্ত করে লড়াই করতে হবে। মরলে মরবে, তবু লড়াই করে মরবে। তটিনী লেথ এর রেখে যাওয়া খাবারের মধ্য থেকে কিছু শুকনো খাবার খেলো, সাথে পানিও খেলো। তার খালি পেটে পানি খেলে গা গুলায়। সেটা রেখে দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করল। আর ক্লান্তির জন্য তার কয় মিনিটে ঘুম চলে আসলো। উমাইর তটিনীর কাছে আসলো রাত প্রায় 9টা। তখন তটিনী উমাইরের অপেক্ষা করতে করতে নিচে পড়া ম্যাট্রেস এর উপর ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। দুপুরের দিকে তখন তটিনী ক্লান্তি থাকায় ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ঘুম ভেঙে গেলে দেখে তার সামনে এটা পাতা। আর বুঝলো অতিরিক্ত ক্লান্তি থাকায় গভীর ঘুম চলে এসেছিল, যার জন্য সে টের পায়নি। আর তারাও নীরবে কাজ করে চলে গেছে। উমাইর দরজা খুলে কোনো দিকে না তাকিয়ে সোজা তার দিকে নজর ফেলল, আর তটিনীকে গম্ভীর কণ্ঠে জানায়, এখন এই রুমে 2 জন মানুষ আসবে। তারা যা যা করতে বলবে তাই করবি। তাদের সামনে যেন আমি তোর কোনো রকম বেয়াদবি করতে না দেখি। একটু থেমে উমাইর তটিনীর সামনে এসে তার দিকে ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে হুঁশকি স্বরে বলে ওঠে, আর যদি করিস, তারপর তোর সাথে যা যা হবে তার জন্য কিন্তু মোটেও আমি দায়ী থাকব না। তটিনী তার কানের কাছে এমন করে বলায় তার সারা শরীর কেঁপে উঠল। আর 2 জন মানুষ তার রুমে কি করতে আসবে? সে খারাপ কিছু ভেবে নিল, আর মনে মনে পণ করে নিল সে কখনোই তার কথা শুনবে না, তাতে তার মৃত্যু হোক তাও না। সে কিছু বলতে যাবে, তার আগেই সেই দরজা দিয়ে প্রবেশ করলো উমাইরের অ্যাসিস্ট্যান্ট নাবিদ, আর তার সাথে একটা হুজুর আর উকিলের মতো দেখতে 2 জন বয়স্ক পুরুষ। কারণ তাদের গায়ের পরিধান করা পোশাক দেখেই সে তাদের পরিচয় বুঝতে পেরেছে। আর তাদের পিছে লেথ, কিন্তু তটিনী এদের কাউকে চিনতে পারল না। তাদের দেখে উমাইর সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। তারপর গুরুগম্ভীর কণ্ঠে কাজীকে তার কাজ শুরু করার আদেশ দেয়। কাজী নাবিদের কথা মতো প্রথমে লেখালেখি করে এনেছিল, তাই এখন বিয়ে পড়ানো শুরু করে দিল। এদিকে তটিনী এসব দেখে হতবাক হয়ে পড়ল। সে মোটেও এখন এমন কিছু আশা করেনি। তখন উমাইর তাকে বিয়ে করার কথা বললেও সে বিশেষ একটা পাত্তা দেয়নি। কিন্তু সে কি তা জানত সে যে এই ব্যক্তি যেই কথা বলে সেটা করেই ছাড়ে? তটিনী একবার খোলা দরজার দিকে তাকালো, তারপর উমাইরের দিকে দেখল সে ফোনে কিছু একটা করছে, আর বাকি 2 জন কাজীর বিয়ে পড়ানো দেখছে। আর সে দেরি করল না। যেই এক দৌড়ে বের হতে যাবে, তখনই তার বাম হাতে টান পড়ে। উমাইর জানত তটিনী এমন কিছু একটা করবে, তাই আগে থেকেই প্রস্তুত ছিল।
আর সে প্রস্তুত না থাকলেও কোনো সমস্যা ছিল না, কারণ তটিনীকে এমন জায়গায় রাখা হয়েছে সে এখান থেকে বের হতে পারবে না, আর বের হতে পারলেও বিশেষ একটা লাভ হবে না। তটিনী তার বাম হাতে টান পড়ায় সে পিছু ঘুরে একবার হাতের দিকে তাকায়, তারপর ধরে রাখা হাতের মালিকের দিকে তাকালো। উমাইর তার দিকে তাকিয়ে বাঁকা হাসল, তারপর চোখ রাঙিয়ে হাতটা আরও শক্ত করে চেপে ধরল আর কাজীকে পুনরায় তার কাজ শুরু করতে বলল। কাজী পুনরায় বিয়ে পড়ানো শুরু করলো। তারপর তটিনীর দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, বলো মা কবুল। তটিনী কাজীর থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিশ্চুপ নির্বিকারভাবে দাঁড়িয়ে থাকল। সে আজীবন কুমারী থাকবে, তাও এই খারাপ নিষ্ঠুর লোকের সাথে বিয়ে করার প্রশ্নই আসে না। তার এমন মুখ ফিরিয়ে নেওয়ায় কাজী শুকনো ডুব গিলল। উমাইরের দিকে একবার তাকিয়ে নজর সরিয়ে মনে মনে বলল, মা আমার বিয়েটা করে নে, আর আমি আমার জানটা নিয়ে এখান থেকে দ্রুত কেটে পড়ি। কিন্তু তার এমন কথা তটিনী না তো শুনতে পেল আর না তো জানত। তিনি তটিনীর দিকে তাকিয়ে পুনরায় শুকনো এক ঢুক গিলে বললেন, বলো মা কবুল। কিন্তু তটিনী সেই নির্বিকারভাবে দাঁড়িয়ে থাকল, যেন সে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। উমাইর এতক্ষণ চুপ থাকলেও আর চুপ করে থাকল না। তার হাত ধরে রাখা হাতটা আরও শক্তভাবে চেপে ধরল। তটিনীর দিকে তাকিয়ে রূঢ় কণ্ঠে গাম্ভীর্যপূর্ণভাবে বলল, কি বলতে বলেছে শুনতে পারছিস না, নাকি বয়রা হয়ে গিয়েছিস? বলিষ্ঠ হাতের এমন শক্তভাবে চেপে ধরায় তটিনী ক্রমাগত চোখে না চাইলেও অশ্রুকণা ভিড় করল। সে উমাইরের হাতটা অনেক কষ্টে ডান হাত দিয়ে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু এমন বলিষ্ঠ হাতের শক্তির কাছে কিছুই পারল না। সে এবার উমাইরের দিকে রাগী চোখে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, যেখানে আমি এই বিয়েতে রাজি না সেখানে কবুল বলার প্রশ্নই আসে না, হাত ছাড়ুন আমার। তার এমন কথা আর এমন সাহস দেখে উপস্থিত সবাই চমকে গেল। কায়সার উমাইর তাগির সাথে চোখ রাঙিয়ে গলা উঁচু করে কথা বলা, আর এইদিকে নাভিদ মনে মনে হাই হাই করে উঠল, এই মেয়ে তো এবার গিয়েছে। এতগুলো মানুষের সামনে উমাইর তাগির সাথে এমন করে কথা বলা, এটা যে উমাইর কখনোই মেনে নিতে পারবে না সেটা উপস্থিত সকলেই ভালো ধারণা আছে। এত নিষেধ করার পরও মানুষের সামনে এমন চোখ রাঙিয়ে গলা উঁচু করে চোখে চোখ রেখে কথা বলায় উমাইর রাগে দিশেহারা হয়ে পড়ল। তটিনীর হাতটা ছেড়ে দিল, অতঃপর লেথের দিকে তাকালো। লেথ যা বুঝার বুঝে গেল। সে জানত এমনটাই হবে, তাই সে আর দেরি না করে তাদের সাথে নিয়ে রুম থেকে বের হয়ে দরজা চাপিয়ে দিল। তারা চলে যেতেই উমাইর তটিনীর দিকে তাকালো, রাগটুকু গিলার চেষ্টা করে আর এক পা করে তটিনীর দিকে এগিয়ে গাম্ভীর্যপূর্ণ ভারী কি এক আবেশিত কণ্ঠে বলল, বিয়ে করবি না তুই? তার এমন আচরণে তটিনী কিছুটা ভীত হলো, সাথে মাথা নাড়ল যে সে বিয়ে করবে না। উমাইর তার সামনে আসতে গেলে সে পেছাতে পেছাতে দেয়ালের সাথে লেগে গেল, যেন তার ভিতরে সে ঢুকে যেতে চাইছে। উমাইর তার সামনে এসে দাঁড়ায় আর তাচ্ছিল্যভাবে বলল, সামান্য এমন এগিয়ে আসতে দেখেই এমন ভয় পেলে চলবে? এখনো তো কিছুই শুরু করলাম না। উমাইর প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে একটা ভিডিও অন করলো, যেখানে দেখা যাচ্ছে রাইফেল হাতে নিয়ে কয়েকজন বডিগার্ড তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে তটিনী আটকে গেল। উমাইর ভিডিওটা অফ করে ফোনটা পকেটে রাখে। তটিনীর আতঙ্ক ভরা চেহারা দেখে বাঁকা হাসল সে। তারপর তটিনীর লেগে থাকা সেই দেয়ালে তার হাত রেখে তটিনীর দিকে ঝুঁকে তার কানের কাছে মুখ নিয়ে হুঁশকি স্বরে বলে উঠল, যে কাজটি সোজা আঙ্গুলে অর্জন করা যায় না সেই কাজটি এই উমাইর কায়সার তাগি আঙ্গুল বাঁকা করেই অর্জন করতে জানে। তারপর একটু থেমে আবার ভাবলেশহীনভাবে গুরুগম্ভীর কণ্ঠে বলল, আমাকে বিয়ে করা ছাড়া তোর কাছে আর কোনো পথ নেই।
আর কবুল বলার উপর তোর বাসার সবার জীবন নির্ভর করছে। তাই তুই এদিকে কবুল বলবি আর ওদিকে তোর বাড়ির সবার উপর নজর রাখা বন্ধ হবে। কিন্তু এর বাইরে কিছু করলেই আমার লোক তোর বাড়ির সবার কী অবস্থা করবে তা তুই আন্দাজও করতে পারছিস না। নাও চয়েস ইজ ইয়োর্স। উমাইরের এরূপ হুমকিসম্পন্ন কথাবার্তা শুনে তটিনী ঘৃণাভরা চাহনিতে উমাইরের দিকে চাইল। এই নিষ্ঠুর ও হিংস্র মানুষটাকে সে কী করে বিয়ে করবে, কী করে নিজের স্বামী হিসেবে মেনে নেবে, কিভাবে এই মানুষটার সাথে নিজের সারা জীবন কাটাবে। একজন মানুষ এতটা নীচ কিভাবে হতে পারে তা তটিনী বুঝতে পারছে না। সে উমাইরের প্রতি প্রবল বিতৃষ্ণা নিয়ে বলে ওঠে, একজন মানুষ এতটা খারাপ কি করে হতে পারে? উমাইর তার কালো বর্ণের চক্ষু দ্বারা তটিনীর দিকে চাইল, পরিপূর্ণরূপে তার চোখে চোখ রাখল। তার চাহনিতে বিরাজ করছে সূক্ষ্ম প্রহেলিকা, যা এক দেখার কখনোই বোধগম্য হওয়া সম্ভব না। সে তটিনীর প্রতি দেশপূর্ণ বচনে বলল, আমি ঠিক কতটা খারাপ হতে পারি তা তোর ধারণাতীত। একটু থেমে তটিনীর দিকে আর একটু ঝুঁকে হাসকি টুনে বলল, বিকজ আই হ্যাভ কাম ইনটু ইয়োর লাইফ নট অ্যাজ এ হিরো বাট অ্যাজ এ ভিলেন। এবার বল, এখনো বিয়ে করবি নাকি না? তটিনী তাকে দুই হাত দিয়ে উমাইর থেকে দূরে সরানোর চেষ্টা করে, কিন্তু এমন জিম করা বলিষ্ঠ দেহের সাথে কি আর সে পারে? এক চুল পরিমাণও সরাতে পারল না। এটা দেখে উমাইর তাচ্ছিল্যের সাথে বলল, যেই কাজটা পারিস না বা পারবি না সেই কাজটা কেন করতে যাস? কিছু তো পারস না, অকারণে শুধু সময় নষ্ট করিস। উমাইর তটিনীর থেকে দূরে সরে যেয়ে আবার রূঢ়ভাবে গম্ভীর কণ্ঠে বলল, কাজে আসবে, ভালোই ভালোই এবার বিয়েটা করে নিবি, কোনো রকম ন্যাকামি যেন করতে না দেখি। সে ফোন হাতে নিয়ে লেতকে কল দিতেই যাবে, তখনই তার শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করল তটিনীর গম্ভীর কণ্ঠের কথা, আমি করব না এই বিয়ে। আপনি যে এমন কিছু করতে পারেন তা আমার আগেই ধারণা হয়ে গিয়েছিল, কিন্তু আমি এতে ভয় পাই না। তাদের যদি এখন এইভাবে মৃত্যু লেখা থাকে তো হবে। তার এমন কথায় উমাইর তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকল। তার এই 29 বছর জীবনে কখনো এতটা অবাক হয়নি যতটা এই মেয়ের সাথে দেখা হওয়ার পর থেকে হচ্ছে। আগের কয়বার অল্প অবাক হলেও আজকের পরিমাণটা একটু বেশিই ছিল, কিন্তু তার এই অবাকের বিষয়টা তটিনীকে বুঝতে দিল না। উমাইর তার এমন কথাই এবার আশ্চর্যটুকু গিলে নিয়ে তাচ্ছিল্যের সাথে বাঁকা হেসে বলল, সত্যিই তোর কিছু যায় আসে না বুঝি? আচ্ছা তাহলে তাদের মেরে ফেলতে বলি, কি বলিস? এমনিও শুনলাম তোর মার নাকি আবার শরীর খারাপ, একটু আগেই নাকি হসপিটাল থেকে বাসায় আসলো। তটিনীর বুকটা কেঁপে উঠল। সে জানতো তার মার শরীর খারাপ, এখন আরও বেশি হয়েছে বুঝি, তা না হলে হসপিটালে যাওয়ার কথা না। আগের যতই বুকে পাথর বেঁধে উমন উত্তর দিক, এবার তার কিছু বলার সাহস করতে পারল না, কারণ সে জঙ্গলে দেখেছিল সেদিনও তার বডিগার্ডদের হুকুম দেওয়ার পর তারা কি ভয়ঙ্করভাবেই না মেরেছিল। সে চোখ বুজে একবার ভাবল, যদি তার মা ভাইয়ের সাথে এমন হয়। সে সাথে সাথে চোখ খুলে নিল। তার পক্ষে কখনোই সম্ভব নয় এটা দেখার বা আদেশ দেওয়ার। সে কিছু বলল না, সাহসে কুলালো না কিছু বলার। এটা দেখে উমাইর বাঁকা হাসল। সে জানতো তটিনী বিয়ের জন্য রাজি হবে না, তাই আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিল। উমাইর লেতকে কল দিয়ে তাদের নিয়ে আসতে বলে আবার কাজী বিয়ে পড়ানো শুরু করলো। তটিনীর দিকে তাকিয়ে আগের মতোই বলল, বলো মা কবুল। তটিনী এত চেষ্টা করেও বিয়ে আটকাতে না পারায় রাগে দুঃখে অশ্রু টলমলে হয়ে উঠল তার চোখ। ওই টলমলে চোখ নিয়েই উমাইরের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থেকেই কাঁপা কাঁপা গলায় বলল,
মানুষকে নয়, অমানুষকে, শুধু জঘন্য নয়, ঘৃণিত আপনাকে নিজের জীবনসাথী নয়, শত্রু হিসেবে গ্রহণ করে নিলাম। কবুল, কবুল, কবুল। তটিনীকে এমনভাবে কবুল বলতে দেখে উমাইরের ললাটে ভাঁজ পড়ল। তাকে কবুল বলে বিয়ে করলো নাকি গালাগাল দিয়ে, সে এই নিয়ে কনফিউজড হয়ে পড়ল। কাজী যখন তাকে কবুল বলার জন্য বলল, তখন সে থমথমে এবং গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে রূঢ়ভাবে বলল, এই কাজী, আমি এই কবুল মানি না। ওকে আবার ভালো করে কবুল বলতে বল, নাইলে গুলি মেরে তোর খুলি উড়িয়ে দেব। তার এমন কথা শুনে কাজী পড়ল মহাবিপাকে, আর মনে মনে বলল, যত দোষ নন্দ ঘোষ। সে কি তাকে এইভাবে কবুল বলার জন্য বলেছিল নাকি? আর না তো শিখিয়ে দিয়েছিল, তবু এখানে তার খুলি নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। এত শীতেও তার ললাটে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল। সে শুকনো ঢুক গিলে তটিনীকে আবার কবুল বলতে বলল। তটিনী রাগে দুঃখে কপুল বেয়ে এক ফুটো অশ্রু গড়িয়ে পড়ল। তারপর ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কবুল, কবুল, কবুল। কাজী একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যতক্ষণ না এখান থেকে বের হতে পারছে, ততক্ষণে সম্পূর্ণ স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে না। সে এবার উমাইরকে কবুল বলতে বলল। উমাইর দেরি না করে তটিনীর দিকে এক ঝলক তাকিয়ে আপাদমস্তক দেখে নিয়ে নজর সরিয়ে বলল, কবুল, কবুল, কবুল। সাথে সাথে সবাই বলে উঠল, আলহামদুলিল্লাহ। অতঃপর উকিল বিয়ের রেজিস্ট্রেশন পেপারে সই করতে বলল। তটিনী কাঁপা কাঁপা হাতেই সই করে দিল, কোনো ভনিতা ছাড়াই। যেখানে বিয়ে হয়ে গেছে সেখানে অকারণে এই সই করা নিয়ে ঝামেলা করে কি হবে? উমাইর সই করার পর নাবিদ আর লেথ সাক্ষী হিসেবে সই করল। বিয়ে সম্পন্ন হয়ে গেলে তটিনীকে রুমে রেখে তারা সবাই বের হয়ে যায়। তটিনী নিচে পাতা ম্যাট্রেস এর উপর ধপ করে বসে পড়ল।